তো শাহজালাল ভাই, শাহজালাল ভাই কই? ডাকবেন তো শাহজালাল ভাই রে। আপনি ওই যে থানার ওসি কি বলছেন না এগুলো একটু বলবেন, ঠিক আছে? এদিকে আসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমি এখন আছি গাজীপুরের পুবাইল থানায়, যেখানে আমাদের একজন মজলুম শহীদ রইসুদ্দিনের লাশ এখানে আছে। ভিতরে মামলার এজাহার লেখা চলতেছে। আপনি ইতিমধ্যে জেনেছেন রইসুদ্দিনকে অন্যায়ভাবে আঘাতের পর আঘাত করে তারা একটা মিথ্যা অপবাদ রটিয়ে তারা 4 ঘন্টা যাবত নিপীড়ন করেছে। জুতার মালা পলি একজন আলেমে দিনকে তারা প্রকাশ্য দিবালোকে তারা গাছের সাথে বেঁধে তারা অপমান অপদস্থ করার এমন কোনো পন্থা বাকি রাখে নাই, যেখানে প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিয়ে তাকে সুস্থ হওয়ার জন্য তাকে হসপিটালাইজ করে তার সুচিকিৎসার ব্যবস্থা করা দরকার, সেখানে প্রশাসনের অবহেলার কারণে আজকে আমাদের এই ভাইটা শহীদ হয়েছে। সুতরাং যে কোনো মূল্যে আমরা মামলার এজাহার লিখতেছে। মামলার এজাহার যদি আমাদের যেই সত্য ঘটনাকে আড়াল করার যদি চেষ্টা করা হয়, তাহলে এই মামলা এখান থেকে যদি তারা আমাদেরকে সঠিকভাবে এজাহার না লেখে, আদালতে হোক যেখানে হোক, আমরা এই মামলার এজাহারের মধ্যে যাদের যাদের গাফিলতি আছে, থানার গাফিলতি আছে, জেল হাজতে যারা ছিল, যারা জেল কর্তৃপক্ষ তাদের গাফিলতি আছে। যে ডাক্তার দেখেছে, ডাক্তার দেখার পরে নাকি বলেছে যে এটা কোনো বিষয় না, ডাক্তার নাকি ছেড়ে দিয়েছে, শুধু ব্যথার ট্যাবলেট দিয়েছে, যেখানে সারা শরীর রক্তাক্ত ছিল, এই ব্যথার ট্যাবলেট দিয়ে ছেড়ে দিয়েছে। এখন প্রশাসন একজন আরেকজনকে দোষারোপ করতেছে। প্রশাসন বলতেছে এ বলেছে, কি সমস্যা? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। প্রশাসন এখন এই থানার লোক দোষ দিতেছে ডাক্তারকে, ডাক্তার দোষ দিতেছে আদালতকে, আদালত দোষ দিতেছে জেল হাজতকে। এটা চলতে পারে না, প্রয়োজন সবাইকে দোষী করা হবে। আমি একটু আপনার কাছে চলো। আচ্ছা, আপনার বাইরে গিয়ে করি। আচ্ছা, আপনি একটু বলেন তো, যখন পুলিশের কাছে তাকে হ্যান্ড ওভার করা হয়েছে, তখন পুলিশ কি বলছে? আসলে থানার ওসি কি বলছে? সম্মানিত দেশবাসী, গতকাল যখন রইসুদ্দিনকে এইভাবে নির্যাতন করা হয়েছে, আমি বিকাল 3টায় ফোন পেয়েছি। পাওয়ার পরে আমি আমার রইসের বোন জামাই ফারুক, ওকে ফোন দিলাম যে ফারুক, ওর যে কোনোভাবে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক। তো বলছে ওরা কোর্টে নিয়ে যাচ্ছে। তার মানে ওর যে অবস্থা, ওকে ট্রিটমেন্ট প্রয়োজন, কিন্তু ওর ট্রিটমেন্ট হয় নাই। যাইতে যাইতে ওকে জেলখানা পর্যন্ত নেওয়া হইলো। আজকে সকালে যখন আসলাম ওসি সাহেবের রুমে, আমরা যখন বসলাম, ওসি সাহেব 1.5 ঘন্টা দেরি করে আসছে। আসার পরে আমরা যখন বসলাম, ওসি সাহেব বললো উনি দোষী, আমার সন্তান যদি হতো তাহলে আমি নিজে মেরে ফেলতাম, আমার সন্তান হলে। তা আমি বললাম যে তাহলে আমরা যদি আবার মারি তাহলে কি অবস্থাটা হবে? এটাই মব জাস্টিস। আইন হাতে যারা তুলে নিয়েছে তাদের বিচার হইতে হবে। ওসি সাহেব তার বলছে যে একটু রক্ত পড়েছে, আমরা ফেসবুকে দেখেছি তার রক্তাক্ত পুরা জামা, আর উনি বলতেছে অল্প একটু রক্ত পড়েছে। এইটার নাম যদি ওসি সাহেব যদি এই কথা বলে, তাহলে বিচার প্রক্রিয়ায় আমরা কোনো স্বচ্ছতা পাবো না। আমরা বলছি বুকের ব্যথা, আপনি কোন হাসপাতালে ট্রিটমেন্ট দিয়েছেন? থানা সদর হাসপাতালে পাঠাইছেন কেন? উনি বলছে অভিনয় করে। উনি আবার কোরআনে আয়াত দিয়ে তাকে বুঝাইতে গেছে। একটা মানুষকে যখন বিপদগ্রস্ত অবস্থায় বুঝাইতে যায়, তিনি সারা দিন না খাওয়া ছিল, উনাকে একটা ফ্যানের ব্যবস্থা পর্যন্ত করা হয় না। এমন রক্ত ঝরার পরও থানার ভিতরে তাই কোনো ফ্যানের ব্যবস্থা করা হয়। বোঝা যাচ্ছে একটা থানার ওসি কি দোষ, চুপ থাকেন, একটা থানার ওসি কি আদালতের তদন্ত ছাড়া, বিচার ছাড়া কে দোষী কে দোষী না এই কথা বলার অধিকার রাখে? ওসি কি বলতে পারে যে আমার সন্তান আমি মেনে ফেলতাম, আপনার সন্তান হইলে আপনি আপনার সন্তানের বিচার আপনি করবেন, আরেকজনের সন্তানকে কিছু করার অধিকার আপনার নাই, আইন হাতে তুলে নেওয়ার অধিকার একজন ওসি সাহেবের নাই। এখানে আমাদের মনে হয় আমাদের ভাইয়ের মা আছে না? মাকে বলেন তো, আপনার সন্তানের সাথে কি করছে? এদিকে আসেন, বলেন। এটা দিয়ে বলেন, ধরেন এটা মুখের সামনে ধরেন, বলেন। আমার সন্তানের সাথে নির্ভয় বলবেন, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। গোটা দেশের মানুষ আমার সন্তানের সাথে হ্যান থেকে নিয়ে আসে, হ্যান থেকে যাওয়ার পরে যাই দেখি আমার সন্তানের পুলিশের গাড়ির মধ্যে উঠায় রাখছে। রাখার পরে আমরা শুনছি 9টার সময়, 9টার পরে আমরা গেছি, জামাই গেছে, আমার বউ গেছে, আমি গেছি, আমার নাতিনটা গেছে। সেইখানে আমাকে ধরে ফেলাইছে। ধরার পরে আমার নাতিনটারও মারছে। হ্যাঁ, আমার নাতিনটা ওইখানের মহিলারা, ওইখানের মহিলা, ওই যে দেখা কইছে আমার নাতিনও কইছে, ছোট মাইয়াও কইছে, এও কইছে যে আমার মামার মোবাইল দেখো, মোবাইল দেন। এইটা কইছে, তুই তোর কি মামা, তোর মামারও তো গাড়াইছি, তোরও গাড়াই।
ওখানে কয়জন ছিল? ওইখানে প্রচুর মানুষ আসছিল, এক থেকে বেশি আসছিল। 10-12 জন ছিল? না, বহু মানুষ, শত শত মানুষ। আচ্ছা যাই হোক, আপনারা যখন অসুস্থ অবস্থায় থানায় নিয়ে আসছেন, এরপর থানার ওসি আপনাদের সাথে কি বলছে বলেন? ও সে বলছে এইখানে পুলিশেরা তো আমরা ভিতরে যাইতে দেয় নাই, পোলারে নিয়ে গেছে, ওই রুমটাই বসাইছে, ওই রুমা থেকে সেই রুমটাই নিয়ে গেছে। সন্তানকে শুনে বলেন, শেষ কথা শুনে ওই রুমটাই নিয়ে গেছে। ওই রুমে নিয়ে যাওয়ার পরে ওখানে গেছে, খালি মাথায় করতেছে আমার বুকের ব্যথা। তা আমার বউ গেছে, কয় তাইলে কি হয়েছে, আমার বুকের ব্যথা করে। তা আমি আবার পাশে খারাপ, আমি যে মাথাটায় হাত দিয়ে বলান দেবো করতে দেয়নি, পুলিশ আমার ঘর থেকে বাইরে দিচ্ছে। পুলিশ থাকতে দেয় নাই? না, থাকতে দেয় নাই, থাকতে দেয় নাই। এর পরে আপনি কি হন? আপনি এদিকে আসেন, এদিকে আসেন, আসেন আসেন আসেন। থাকতে দেয় নাই, ওই থাকতে দেয় নাই। না থাকার সত্ত্বে আমার পোলার এই যে এখান একটা সিফের ঘর আছে, এই যে এইখান দিয়ে একটা সিফের ঘর, ছোট্ট একটা রুমের মতন, এই রুমটার মধ্যে দিছে। এই রুমটার মধ্যে দেওয়ার পরে আমার পোলা উটকাইতে সকালে নাস্তা খাইতে বসে, হ্যান থেকে ডাইকে আমার পোলারে মারছে। কালকে সারাদিন কিচ্ছু আমার বাবা খায় নাই। পুলিশও খাইতে দেয় নাই? না, পুলিশও খাইতে দেয় নাই। পুলিশ যখন দেখছে যে সে মুমূর্ষ, একটু পানিও দেয় নাই তাহলে? পানি আমরা আইনে দিছি, পানি আইনে দিছি। কয় তেঁতুলের সঙ্গে কলম তো পেশা ঢুকছে, কয় তেঁতুলের সঙ্গে আইনে দেন। আমার জামাই আইনে দিছে, কয় তেঁতুল আপনার আগে খাইয়ালাম, হাত ভরে দেন। এরপরে আবার কইছে পেটের ব্যথা, কয় গ্যাস্ট্রিকের ট্যাবলেট আইনে দেন। গ্যাস্ট্রিকের ট্যাবলেট কি পাওয়া যায় না, এইটি করছে। এরপরে এইখানে থাইকে উটকাইতে মানে যেতক্ষণ আসিল, উটখানের মধ্যে কিছু ছিল না, ওইখানে যাইতেও দেয় না, কয় বুকের ব্যথা। হাসপাতালে নিয়ে যান বলছে, বলার পরে কইছে ওসি বলেছে অভিনয় করে, ওরা কইছে যে অভিনয় করে। এই যে পুলিশে কইছে। কোন পুলিশ? মানে কোন পুলিশ? এটা আমি বয়স্ক মানুষ। তো ভিতরে যাইতে দেন। থানার পুলিশ বলছে? হ্যাঁ, থানার পুলিশে বলছে। এরপরে আবার ওইখানে লোকেরা আইসে এইখানে বইলো, আমার নাতিনে বিস্কুট নিয়ে এলো, পানি নিয়ে এলো, খাইলো। 2-3 জনের ধইরে কাইন্দে কাইতে বুকে মিলাইয়া বাবা ন কিছু না কইলাম। কয়ার পরে কইতেছে, আপনি তো কপাল ভালো, আপনার ছেলের তো সবাই বলছিল যে কাইতে বাগান আগাই পোলাপানারে বেশি মারতে দিই নেই, পুলিশের দিছি। এইখানে পুলিশের দিছে তো পুলিশ চিকিৎসা করবে না? এইখানে এবং যারা মারছে এদেরকে গ্রেফতার করবে না? পরে এইখানে করার পরে যখন যাইতেই দিল না, এরপরে 4টা বাজে যখনকে গাড়িতে উড়াই নিয়ে যায়, উটকাইতে তো জানছে সারাদিন না খাওয়া। আমার পোলাতে এমনি পেট নাম দিলে আর কমে হইলেও হয়তো না। সে সঙ্গে করলো কি, হ্যান্ডগ্যাপ না গাইয়া আপনাকে নিয়ে গেল, আসতে পারে না। আচ্ছা আচ্ছা, আপনার কি হয়? আপনার কি হয়? আমার ছোট ভাই। আপনার ছোট ভাই? জি। তা আপনাদের সাথে কি আচরণ করছে প্রশাসন বলেন তো একটু? আমি আসছিলাম না, আপনি আসছিলেন না? আমি আজকে সকাল আসছি, আপনার কাছে দোয়া চাই, আমার ভাই কিছু বিচার চাই। কে ছিল? আপনার কোন বোন ছিল? হ্যাঁ? বুকের ভিতরে পারাইছে। কে বুকে মারাইছে? ওই জায়গার লোকে, যে জায়গায় ওরা মারছে, হ্যাঁ, বুকের ভিতরে ডাইরেক্ট পারাইছে। এরা কয়জন ছিল ওখানে? মানে কয়জন? 3-4 জন লোক। 3-4 জন লোক এই কাজটা করছে? ভিডিও পড়েছে আছে। আচ্ছা। 3-4 জন লোক। হ্যাঁ। ওর থেকে কমে 3-4 জন লোক। আচ্ছা, কি জন্য হাত তুলছে? আমি ওই গাড়ির সামনে যে শুধু পরিচয় আমার জিজ্ঞাসা করছে তুমি কি হও, আমি শুধু বলছি আমি ওনার ভাগিনা। উনি আমার শার্টের কলার টান দিয়ে ছিঁড়ে ফেলে বলতেছে যে ওরে আগে মার। ও এনে পরিচয় দিতে আসছে কেন? আমার নানুরে তো বিভিন্ন ধরনের অপমান করতেছে, খারাপ ভাষায় বিভিন্ন ধরনের অপমান করতেছে। আর মামা যে গাড়িতে বসা ছিল, যে সিটে ছিল, ওই সিটের থেকেও মারতেছে বাইরে থেকে। ওরা যে অভিযোগটা করছে এটা তো 1 মাস আগের অভিযোগ, 2 মাস আগের অভিযোগ। তো 2 মাস যাবত কি কেউ এই পর্যন্ত কোনো কথা বলছে? এই পর্যন্ত কোনো কথা বলে নাই? এলাকার কেউ এই বিষয়ে কিছু জানে না? আচ্ছা, যার সাথে এই ঘটনার ব্যাপারে বলা হইতেছে, ওর গার্জিয়ান কি এখানে আছে? না, এখানে নাই। হ্যাঁ, অভিযোগকারী কোথায়? এখানে কেউ আসে না। ওরা এখানে আসে নাই? হ্যাঁ, এই ব্যাপারে থানায় কোনো অভিযোগ নাই, মানে সাজানো নাটক পুরো পরিকল্পিত। আচ্ছা, এখানে ওই কই ওমর ফারুক ভাই কই? আচ্ছা ভাই বলেন তো, আমাদের ওমর ফারুক ভাই রয়েছে, কি করছে প্রশাসন আপনাদের সাথে, এটা বলেন। রহিসুদ্দিন আমার বোনজামাই। তো আমি গতকালকে তার ফেসবুক আইডি থেকে আমি একটা লাইভ পাই, সেখানে লেখা যে আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি অন্যায়কারী, এই সমস্ত যখন বিভিন্ন খারাপ ভাষায় লেখা এবং তাকে রক্তাক্ত ছবি দেখি, তখন সাথে সাথে তার নাম্বারে ফোন দেই। এই ফোনটা রিসিভ করে এলাকার একজন, সে বলতেছে সে অপরাধী, হ্যাঁ, তাকে মারা হচ্ছে, তো আপনি আসেন। তা আমি এসে দেখি অলরেডি থানা নিয়ে আসছে। থানা নিয়ে আসার পরে তখন আমি দেখলাম তাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করা, সে খুব মানে চিল্লে হাঁপাচ্ছে এবং
কাতরাচ্ছে। তা আমি ওসিকে বললাম যে ওসি সাহেব তাড়াতাড়ি আসেন, সে তো অবস্থা তার অনেক খারাপের দিকে। তখন সে আসলো, এসে বললো আপনি সরেন যান, তার কিছুই হয় নাই। হ্যাঁ, তার কিছু, সে অভিনয় করতেছে, এগুলো সব অভিনয়, এগুলো আমার জানা আছে। আমি বললাম না, এটা আপনি অবহেলা করেন না, আগে চিকিৎসা করান। বললেন না, চিকিৎসা করা লাগবে না। এই বলে তাকে কোনো খাবার দাবার কিছুই দেওয়া হয় নাই। সে আসলে বারবার আকুতি করছে, আমাকে একটু চিকিৎসা করেন, আমাকে একটু চিকিৎসা করেন, আমাকে একটু খালি জায়গায় নেন। সে বারবার বলার পরও কিন্তু ওসি কোনো তোয়াক্কা না করে তা ওখানে রাখছে। প্রায় দীর্ঘ সেই 11টা থেকে 3টা পর্যন্ত সেই অসুস্থ একটা মানুষকে ছোট্ট একটি ঘরের মধ্যে, সে তার হাঁপানি রোগ, সে অসুস্থতা বোধ করতেছে, তারপর তাকে বের করে নাই। তো সর্বশেষ ওই তারা প্রায় একজন মামলা করতে আসলে মানুষ 2 জন আসে, কিন্তু তারা গ্রুপিং ভাবে 12 থেকে 13 জন লোক এসে মামলা করছে। মামলা করার পর আমাদের সাথে কিছু লোক কথা বলছে, আর ভিতরে কিছু লোক কথা বলে তাকে মামলার কাগজ যখন রেডি করেছে, সাথে সাথে তাকে বের করে নিয়ে গেছে। আমরা আজকে সেখানে সেই ঘটনাস্থলে যাওয়ার পরে এলাকার মানুষ থেকে আমরা তদন্ত করছি, জানতে পারছি সেখানে গতকালকে পরশুদিন সে মার্চ ফর গাজা যে আমাদের আহলে সুন্নতের যে প্রোগ্রাম আছে, ওখান থেকে রাতে আসছে। আসার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে সে 7টার দিকে নাস্তা খাবে। তো তখন কিছু এই দুচক্রীর লোকগুলি তারা 2 জন ছেলে দিয়ে তাকে ডাকাইছে। ডাকানোর পরে একটা সেই দোকানে নিয়ে গেছে। দোকানে যাওয়ার পরে তাকে মারধর করার পরে তাকে জোরপূর্বক স্বীকারোক্তি করাইছে যে 2 মাস আগে 1-3-2025 সনে একটা ছেলেকে নিয়ে ঘুমের ওষুধ খাওয়াইছে, ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ করছে। আমার প্রশ্ন হলো যে যদি খারাপ কাজ করে থাকে তাহলে 2 মাস আগে বললো না কেন? 2 মাস আগে বললো না কেন? আমাদের প্রোগ্রামের পরের দিনেই তাকে বলা হলো। এর কারণ অবশ্যই তাদের পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক এই হত্যাকাণ্ড তারা ঘটাইছে। এর আমরা সুস্থ বিচার চাই। যারা এর সাথে জড়িত সে তাদের প্রত্যেকের আমরা ফাঁসি চাই। এইখানে মূল ব্যাপারটা দেখতে আমি এলাকা চিনি, আমার বাসা পাশের গ্রাম, ওই এলাকাটা মূলত বাতিল অধ্যুষিত এলাকা। এই বাতিল অধ্যুষিত এলাকা তারা মূলত প্ল্যান করে পরিকল্পনা করে এটা ঘটাইছে। 2 মাস আগে একটা ঘটনা, মিথ্যা অপবাদ দিয়া তাকে চা খাওয়ার দোকান থেকে নাস্তা তুলে এনে তাকে বেধড়ক মারপিট করে 4 ঘন্টা। আমি মনে করি এই থানার ওসি এর মধ্যে আছে। কারণ আচ্ছা, পাশাপাশি আপনারা যারা ফেসবুক ইউটিউবের মধ্যে বিভ্রান্ত হচ্ছেন যে তাকে একটা যে শিশু নির্যাতনের অভিযোগে তাকে এখানে আটক করা হয়েছে, এবং যে সমস্ত মিডিয়া, এই কথা বলেন না, যে সমস্ত মিডিয়া এটা নিউজ করছে প্রমাণ হওয়ার আগে কোনো মিডিয়া এটা নিউজ করতে পারে না যে সে বলাৎকার করছে। এই ধরনের মিথ্যা নিউজ করে আমার ভাইকে মারা যাওয়ার আগে বহুবার মারা হয়েছে, তাকে আঘাতের পর আঘাত করা হয়েছে। একটা আলেম, একটা মসজিদের ইমাম সাহেব, একটা ইমাম মানে হচ্ছে একটা এলাকার নেতা, একটা নেতাকে প্রকাশ্য দিবালোকে গাছের সাথে বেঁধে কিভাবে জুতার মালা পরিয়ে তারা এইভাবে আঘাত করেছে, এটা কখনো মেনে নেওয়া হবে না। পুলিশ যেখানে তাকে নিরাপত্তা দিয়ে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করার দরকার ছিল, পুলিশ বলতেছে সে নাকি অভিনয় করে, তার চিকিৎসার দরকার নাই, তাকে এইভাবে ফেলে রাখছে। যে এই পুলিশ আজকে যে থানা তাকে আমাদের দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার কথা, আজকে তারাই জালেমের কাতারে নিজেদের নাম লেখাইছে। সুতরাং আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম, আমরা এই বৈষম্যের জন্য জুলাই অভ্যুত্থান করি নাই। আজকে এই মব জাস্টিসকে যদি এই প্রশাসন বন্ধ করতে না পারে, তাহলে এই প্রশাসন এই পদে বসে থাকার তাদের কোনো অধিকার নাই। আমরা মব জাস্টিস আশ্চর্য করবো না। আমি একটু আপনাদেরকে আমার সহিত আমাদের রইসুদ্দিন ভাইয়ের লাশটা আমরা একটু দেখাইতে চাই। আসেন, এখানে আমাদের রইসুদ্দিন ভাইয়ের লাশ আছে। আজকে আমরা যদি এই মব জাস্টিসকে আমরা মেনে নেই, গাজীপুরের তাহলে আরেকটা মব জাস্টিসের ব্যাপারে সবাই সোচ্চার ছিল, এটার ব্যাপারে কেন হবে না? আমাদের গাজীপুরে আরেকটা মব জাস্টিস ব্যাপারে সবাই সোচ্চার ছিল। আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানে কোনো দল নাই, এখানে কোনো মত নাই। আপনার সাথে আমার আকীদার মতের দ্বিমত থাকতে পারে, আপনার আকীদা আপনার কাছে, আমার আকীদা আমার কাছে। আমি একটা মানুষ হিসাবে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, একটা মসজিদ ইমাম সাহেবকে কি একটা ঠুনকো অভিযোগে, একটা মৌখিকভাবে যে কোনো একটা অভিযোগের ভিত্তিতেই কি তাকে এইভাবে প্রকাশ্যে অপমান অপদস্থ করে গণপিটুনির নামে তাকে হত্যা করে, তাকে এভাবে আহত করে থানার মধ্যে রেখেছে, থানা অবহেলা করেছে। থানা বলতেছে যে ডাক্তার অবহেলা করছে, ডাক্তার বলতেছে যে আদালত অবহেলা করছে, আদালত বলতেছে কারাগার অবহেলা করছে। আমরা এত অবহেলা শুনতে চাই না, প্রত্যেকটা আসামি করা হবে। থানা যদি মামলা না নেয়, মামলা কিভাবে না হইতে হয় এটা আমরা করব। আর দেশবাসীকে আপনাদেরকে বলবো, যতক্ষণ বিচার না হবে আমরা কিন্তু ছাড়তেছি না, এটার বিচার হতে হবে। আমি তো আপনাদেরকে
এখানে গাজীপুর মেট্রোপলিটনের পুবাইল থানা। আমরা এখানে আসি আসলে আমার ভাইয়ের পাশের সামনে আমরা দাঁড়ায় একটা আলেমের উপরে বড় জুলুম। اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين আল্লাহ তুমি আমার ভাইয়ের শাহাদাতকে কবুল করো আমিন। আল্লাহ আমার ভাইকে যারা শহীদ করেছে আল্লাহ তাদেরকে ফাঁসির কাছে ঝুলানোর ব্যবস্থা করো আল্লাহ। যারা আলিমকে অপমান করছে, অপদস্থ করছে, গাছের সাথে ঝুলিয়ে রাখছে, গলার মধ্যে জুতার মালা পরাইছে, 4 ঘন্টা যাবত বেদন পিটাইছে, সারাদিন ক্ষুধার যন্ত্রণায় কাতরাইছে, আমার ভাই আমার ভাইটা মারা গেছে। আল্লাহ এটার সাথে যারা যারা জড়িত আল্লাহ তুমি আকামুল হাকিমিন, আল্লাহ তুমি বিচারের ব্যবস্থা করো মাওলা। মাওলা তোমার চেয়ে বড় কোনো বিচারক নাই আল্লাহ, তোমার চেয়ে বড় কোনো ক্ষমতাসীন নাই আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক তুমি মাওলা, ইজ্জত দেওয়ার মালিক তুমি মাওলা। আল্লাহ আমার ভাইকে বেজ্জত করে তারা যেভাবে নিষ্ঠুর ভাবে হত্যা করছে আল্লাহ সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে যেন আমরা বিচারের কাঠ করে দাঁড় করাইতে পারি। আমাদেরকে সেই ইমানি জজবা দান করো। আমাদের দেশ থেকে মব জাস্টিসকে তুমি তুলে দাও মাওলা। এই দেশ থেকে জুলুম নির্যাতন বন্ধ করে দাও মাওলা। আল্লাহ যারা জালিমের সাথী আল্লাহ ওই সমস্ত জালিমের সাথীদেরকে আল্লাহ তুমি দ্রুত পতনের ব্যবস্থা করো আল্লাহ। যারা জালিমদের সাথে হাত মিলায়, যারা জালিমের জুলুমের পক্ষে কথা বলে আল্লাহ তাদের কণ্ঠকে তুমি রোধ করার ব্যবস্থা করে দাও। রব্বিক ফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার ভাইয়ের বাচ্চাগুলো এতে হয়ে গেছে আল্লাহ, তারা আল্লাহ ছোট্ট মেয়েটা বাবাকে বাবা বলতে পারবে না আল্লাহ। আল্লাহ তার সাহারা, আল্লাহ তুমি তার সাহারা হয়ে যাও আল্লাহ। আজকে সন্তান হারাইছে মা, ভাইকে হারিয়ে বোন কাতরাচ্ছে, স্বামীকে হারিয়ে স্ত্রী কাতরাচ্ছে আল্লাহ। পরিবারের সহায় তুমি হয়ে যাও মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর আশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দর্শক আমরা এডিসি মানে আছে, এডিসি লেগাতে দেখা করে চলেন। এডিসি মহোদয় থানা এডিসি আছে, আমরা একটু এডিসির সাথে কথা বলবো। ওসির গাফিলতি ছিল, হ্যাঁ। আপনারা কোনো ব্যবস্থা নেবেন না কি বলেন? আর ওসি পলাইছে, ওসি নাই এলাকা পলাইছে, ওসি পলাইছে, ওসির নামে আলাদা করে অভিযোগকারী ওসির নামে মামলা হবে আলাদা। হ্যাঁ, আমরা একটু এডিসি মহোদয়ের কাছে যাচ্ছি। মহোদয় বলতে আসলে ইচ্ছা হচ্ছে না, যারা এত বড় জুলুমের সাথে জড়িত। আমি একটু এডিসির সাথে কথা বলবো। হাসতেন আসো। জি, জানানো হয়েছে বিষয়টা, দুজনই এই বিষয়টাকে জানে, এমনকি আজকে ঢাকা এমনকি চট্টগ্রামে গাজীপুরেও হয়েছে। এমনকি ঘটনা খুব তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়ার কারণে অনেকগুলো জেলা থানায় আগামীকালকে হয়ে যাবে। তো এই বিষয়টা আশা করি ওইভাবে আলোচিত মামলা হিসাবে আপনারা ওইভাবে লেখা হয়ে গেছে, এজার আমাদের লেখা হয়েছে। আচ্ছা আচ্ছা মোবাইলগুলো অন করে এখন ওই জিনিস বলতেছেন। না না, আমি একটু বলি আপনাকে। আমি মোস্তফা আজহারি, আমি আপনার কাছে একটা জানতে চাই, আপনি কি মনে করেন যে এখানে থানার গাফিলতি ছিল? এই বিষয়ে কোনো মন্তব্য তো আমি এখন দিতে পারবো না। এখন দিতে পারবেন না? আচ্ছা, আইনজ্ঞ হিসাবে আপনি তো আইনের মানুষ, আপনি বলেন একটা মানুষকে এভাবে মারার পরে বিনা চিকিৎসায় কি থানা আটকা রাখতে পারে? এটা আমরা তদন্ত দেখবো, না রাখতে পারে কিনা, রাখার অধিকার আইনে আছে কিনা? মনে করেন উনি রাখে নাই, আমি জিজ্ঞেস করতেছি রাখার অধিকার আছে কিনা, এবং অধিকার আছে কিনা আইনের মানুষের বলেন, আইনে আছে কিনা বলেন না, তদন্তে বের হয়ে আসবে। আচ্ছা, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কি এখন পর্যন্ত আপনারা শনাক্ত করছেন? আমরা তো মাত্র অভিযোগ পেলাম, আমরা দেখি। আচ্ছা, তো কালকে সাথে সাথে তাকে গ্রেফতার করলেন, আর আজকে এত সময় হয়ে গেল এখনো তাদেরকে গ্রেফতার কেন করলেন না? অভিযোগটা পাইছি, আমরা তদন্ত কারা অভিযোগ দিছিল, কালকে তো কেউ লিখিত অভিযোগ দেয় নাই। আচ্ছা, একটু প্লিজ না, আপনারা আউটসাইড করেন, আমি কথা বলতেছি তো। আমি একটু আপনাকে অনুরোধ করি, আপনার এই জুলাই অভ্যুত্থান আমরা করছি ছাত্র জনতা বৈষম্য দূর করার জন্য, এই ইনজাস্টিস দূর করার জন্য, মব দূর করার জন্য। এখন আপনারা যদি পদে বৈশা এখন আপনারাই মব জাস্টিসের ব্যাপারে শক্ত পদক্ষেপ না নেন। আমরা অভিযোগটা পাইছি, জি, এই অভিযোগ অনুযায়ী আমাদের যত আইনগত ব্যবস্থা আছে সব ব্যবস্থা নিব। এটা আপনি দেশবাসীকে কথা দিতে হবে যে আপনারা সব ব্যবস্থা নেবেন। আমরা আপনাদেরকে আর বিশ্বাস করতে পারতেছি না,
কারণ কালকে যদি আপনারা আমার ভাইকে সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করতেন তাহলে আজকে সে মারা যাইতো না। আপনারা আইনের মাধ্যমে আপনারা আমি বলি দাঁড়াও, তাকে কথা কেউ বলবেন না, তাকে চিকিৎসা দিয়ে কোর্টে তুলে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা তদন্ত হবে, তারপরে আদালত বিচার করবে যে তার জেল হবে না ফাঁসি হবে না কি হবে, তাই না? কিন্তু আপনারা এখন দোষ দিতেছেন, পুলিশ বলতেছে ডাক্তার ঠিকভাবে আমাদেরকে প্রেসক্রাইব করে নাই, ডাক্তার বলছে যে কোনো অসুবিধা নাই, শুধুমাত্র তারে কয়েকটা ব্যথার ওষুধ দিয়ে ছেড়ে দিছে। এরপরে আপনারা বলতেছেন যে এখন আবার ভিতরে একজন বলতেছে যে আদালত তিনি কেন বললেন না যে তাকে সুস্থতা দেওয়া হোক, এখন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এরা বলতেছে। আবার এখন ম্যাজিস্ট্রেটের সাথে তো আমি কথা বলতে পারি নাই, কারাগারের লোক হয়তো বলবে যে পুলিশ এই করছে। এখন এই যে আপনারা যে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন যে এখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে, আমরা কোথায় যাব বলেন? কারণ আপনারা তো কেউ দোষ স্বীকার করতেছেন না। আমরা একটা অভিযোগ আপনারা দিচ্ছেন, জি আমরা অভিযোগটা পাইছি, এই বিষয়ে আমরা তদন্ত করব, তদন্ত করে আইনগত যে ব্যবস্থা নেওয়ার আমরা সম্পূর্ণ ব্যবস্থা নেব। ঠিক আছে, যদি এখানে যার যার গাফিলতি, আমি অনুরোধ করব, আপনিও একজন বাবা, এখানে একটা মা কাঁদছে, সন্তান ইতিম হয়েছে, সন্তান একটা মাত্র ছেলে, এবং না মায়ের একমাত্র ছেলে, ভিকটিমের একমাত্র, এবং সে একজন আলেমে দ্বীন। এই দেশে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার অনেক আলেমদের উপর জুলুম করছে। বর্তমান সরকার যদি এখন আলেমদের উপর জুলুম করার এই ট্রেডিশন চালু করে তাহলে কিন্তু খুব ভালো কিছু হবে না, তাদের যে পরিণতি হয়েছিল এদের একই পরিণত হবে। তাকে আমরা 15-20 বছর থেকে চিনি, যে অভিযোগ তাকে দেওয়া হয়েছে তাকে যত লোক চিনে, একটা লোকও এই অভিযোগটা পুনঃ, কারণ মানুষের চরিত্রের বিষয়টা 10-15-20 বছর একজন মানুষের সাথে মিশলে কিছুটা অনুমান করা যায়, তার মতো নীরব এত বিনয়ী। ওসি সাহেব বলছে যে আমার ছেলে যদি করতো আমি তারে মেরেই ফেলতাম, ওসি বলছে। ওসি কি কথা বলার ক্ষমতা আছে? বলতে পারে আপনার ওসি সকালে বলছে, ওসি কোথায়? ওসি কোথায়? ওসি নাই কেন? আমি তাকে পিটাই মারতাম। ওসি কই? ওসি কই? নাই না, ওসি সাক্ষাৎ কেন দরকার আছে? ওসি কোথায়? ওসি নাই কেন? একটা অভিযোগ দিচ্ছি, আমরা অভিযোগ অনুযায়ী তদন্ত করব, আমাদের আইনগত যত ব্যবস্থা আছে আমরা সব ব্যবস্থা নেব। আপনি তো প্রত্যেকবার এটাই বলতেছেন। হ্যাঁ, আমি এটা তো তাহলে ওসির নাম ঢোকাই দেন ভিতরে, সবাই তো এটাই বলে, নাম ঢোকাই দেন। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। এই ব্যক্তিকে মারছে কে? মারছে সবাই মিলে মারছে, জনগণ মারছে, জনগণ না, যে 2-4 জন মারছে, মারার পরে অবহেলা করছে, এরাও দোষী। ওই ব্যবস্থাটা নিচ্ছি। ঠিক আছে, আমরা ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমরা শোনেন, কালকে অভিযোগ দায়েরের সাথে সাথে তারা গ্রেফতার করতে আপনারা 1 মিনিট বিলম্ব করেন নাই। এখন আমরা অভিযোগ দিয়ে গেলাম, কোন তদন্ত ছাড়াই বলতেছে সে বলাৎকারী। ওসি সাহেব কিভাবে বলবে? আচ্ছা শোনেন, আচ্ছা শোনেন, আমি একটা কথা শেষ করি। শোনেন, যদি আমরা অভিযোগ করার সাথে সাথে এখন যদি তৈরি গতিতে আজকে রাত্রের মধ্যে তাদেরকে গ্রেফতার না করেন আপনারা, কালকে ঢাকা শহরে কি হবে, সারা বাংলাদেশে কি হবে, সেটার জন্য আপনারা প্রস্তুত, আপনাদের দায়ভার নিতে হবে, এটার দায়ভার আপনাদের নিতে হবে। কালকে একটা আলেমকে গ্রেফতার করতে আপনারা 1 মিনিট সময় নেন নাই, আর আজকে এত প্রমাণ থাকার পরেও, ভিডিও থাকার পরেও আজকে তার লাইভের মধ্যে সে আইসা বলছে আমি ইহুদি, আমি নাসারা, আমি দোষী। এটাকে একটা মানুষ কোনো লাইভে এসে বলে? কত নির্যাতন করলে একটা মানুষ লাইভে এসে তারা বাধ্য করছে এই কাজটা করার জন্য। যারা করছে এদেরকে যদি আজকে রাতের মধ্যে সেটাই তো তারাই করছে। এটা যদি তাৎক্ষণিক আপনারা র্যাপিড অ্যাকশন না নেন, তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে এই থানা সহ আরো যারা এটার সাথে জড়িত তাদের ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা নিতে পিছপা হব না। সেই জন্য লাইভের ব্যাপার থেকে প্রমাণিত হয় যেটা বলাৎকারের জন্য না, অন্য কোনো উদ্দেশ্য ছিল। এবং 26 তারিখ আমাদের ঢাকা যে মহাসমাবেশ হয়েছে ইসরায়েলদের বিরুদ্ধে, গাজার মুসলমানদের পক্ষে, সেখান থেকে আসার সাথে সাথে ভারতের বিরুদ্ধে, ভারত মিয়ানমার এবং ইসরায়েলিরা যে, আপনারা কেন কথা ইন্টারাপ্ট করেন? আমাকে কথা বলতে দেন। গাজায় মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের যে গণহত্যা চলতেছে, ভারতের মধ্যে মুসলমানদের উপর যেই অত্যাচার চলতেছে, মিয়ানমারের মধ্যে অত্যাচার, তার প্রতিবাদে আমরা যে সংহতি সমাবেশ করলাম, সেখান থেকে আসার পরই কেন তার সাথে এমন আচরণ করলো? এটা তো 2 মাস আগের ঘটনা। তারা যেটা বলতেছে, তো 2 মাস পর্যন্ত তারা কোথায় ছিল?
2 মাস পর্যন্ত তারা তদন্ত না এই বিষয়গুলো উঠাই নিয়ে জি আমি কিন্তু আপনাদেরকে বিশ্বাস করতেছি, প্লিজ এটা আপনি একজন মানুষ হিসেবে সত্যের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। হিসাবে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো যদি আপনি দায়িত্ব নেন। মামলার আগে গ্রেফতার হয়েছে এটা বলেন কেন আমাকে এখন বলতে এই মামলা সিস্টেম মামলা হয়েছে আগে না গ্রেফতার করছে আগে? গ্রেফতার আগে মামলা পরে। না 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 গ্রেফতার আনছে পরে মামলা করে। আগে গ্রেফতার হয়েছে পরে মামলা নিছে তারা। আগে কেন আছে? মামলা ছাড়া গ্রেফতার করছে কেন? এটাই তো গ্রেফতার করছে পরে মামলা দিছে। 12 জন মামলা দিছে। এখানে এখানে যে এখানে আটকে আছে। দেখি কোথায় আটকে আছে? এখানে আটকে আছে। এই যে এই জায়গার মধ্যে আচ্ছা এখন আমরা রাহিম ভাই আমাদের জানাজার পরে এই যে সময়টুকু এর বেশি আমরা সময় দিব না। জানাজার পরে এর মধ্যে যদি মামলা রুজুর কোনো সংবাদ না আসে আমরা মহাসড়ক আটকাবো। ঠিক আছে এর মধ্যে রুজু না হলে মহাসড়ক আটকাবো। ওই এলাকায় যাবো আমরা। এই তো মহাসড়ক ছাড়বো না। আমরা ওই এলাকায় যাবো। হ্যাঁ আসামি গ্রেফতার না হলে ওই এলাকা না, মহাসড়ক ঘেরাও। গাজীপুর মহাসড়ক বাদ মাগরিব রইসুদ্দিনের শহীদ মাওলানা রইসুদ্দিনের জানাজার নামাজ কোথায় হবে? গাজীপুর গাজীপুর সাইনবোর্ড বুশির মিল মেম্বারপাড়া গাজীপুর মেম্বারপাড়া সাইনবোর্ডে তার যে বাড়ি আছে সেখানে আপনার জানাজার নামাজ হবে। জানাজার নামাজের পরপর এর মধ্যে যত সময় আছে এর মধ্যে যদি প্রশাসন তড়িৎ গতিতে কোনো ব্যবস্থা না নেয়, আসামি গ্রেফতার না করে, তাহলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আমরা ইনশাআল্লাহ অবরোধ করবো। জায়গায় রাখতে পারবে না। মামলা এখনই রুজু করতে হবে, এখনই রুজু করতে হবে। জানাজার নামাজের শেষ হওয়ার আগে আমরা এখানে আসি, আমরা এখান থেকে যাব না, আমরা তো জানাজা ওখানে মাগরিবের পরে কাছাকাছি আছে। কোনটা আমরা বলা আছে, সব বলা আছে। এখন এটা ওনাদের দায়িত্ব, ওনারা করবে। কালকে যদি ওরা তড়িৎ গতিতে তারা গ্রেফতার করতে পারে, আজকে কেন পারবে না? এখন গ্রেফতার করতে হবে। এবং জানাজা নামাজের আগে যদি আসামিদেরকে গ্রেফতার করে জেল হাজতে না ঢুকায়, তাইলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হবে। এবং শুধু ঢাকা ময়মনসিংহ অবরোধ নয়, সারা বাংলাদেশে আমার কুমিল্লার ভাইরা যারা আছেন, চট্টগ্রামের ভাইরা যারা আছেন, সিলেটের ভাইরা যারা আছে, ঢাকা এবং আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন, আমরা যদি ঘোষণা দেই, আমরা ঘোষণা দিলে আপনার সারা বাংলাদেশের রাস্তা অবরোধ করার জন্য প্রস্তুতি নিতে থাকেন, বিচার না হওয়া পর্যন্ত। এটা আমাদের ভিকটিম মারা গেছে, আর কোনো তদন্তের দরকার নেই। এখনই মামলা রুজু করবে, এমনকি মামলা ধারা পড়ছে, আমাদেরকে কপি দিবে। আসামি অ্যারেস্ট করতে হবে এখনই। তদন্ত আবার কিসের? কিসের তদন্ত আবার? আসামি গ্রেফতার করতে হবে তাড়াতাড়ি। ভিডিও আছে, লাইভ ভিডিও আছে, তদন্ত কি আবার? লাইভ ভিডিও সমস্ত কিছু প্রমাণ আছে, সমস্ত কিছু প্রমাণ আছে। তারপরে তো তদন্ত করবে। পরে আগে আসামি গ্রেফতার করতে হবে।